হ্যালো বন্ধুরা, আমি মোহাম্মদ হারুন আল রশিদ এবং এটা আমার ইউটিউব চ্যানেল হারুন বায়োজন। আজকে আমরা এই ভিডিওতে ক্লাস 12-এর খাদ্য উৎপাদনের উন্নতি সাধন চ্যাপ্টার থেকে তোমার প্ল্যান্ট ব্রিডিং অ্যান্ড ডেভেলপমেন্ট অফ ডিজিজ রেজিস্ট্যান্ট ক্রপস অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতাযুক্ত উদ্ভিদ কীভাবে তৈরি করতে হবে সেটা আমরা এই ভিডিওতে পুরোপুরি শিখব। তো চলো দেরি না করে আমরা শুরু করি। এখানে এই টপিকটার উদ্দেশ্য হচ্ছে কিভাবে আমাদের ডিজিজ রেজিস্ট্যান্ট প্ল্যান্টগুলোকে তৈরি করব। Well, a wide range of fungal, bacterial and viral pathogens affect the yield of cultivated crop species, especially in tropical climate. তার এই ট্রপিক্যাল ক্লাইমেট বলতে কোনটা হচ্ছে আমাদের পৃথিবীর মধ্যখানে 0 ডিগ্রি অক্ষাংশের যে তোমাদের রিজিয়নটা পড়ছে 0 ডিগ্রি থেকে 23.5 ডিগ্রি পর্যন্ত এই যে রিজিয়ন, এই রিজিয়নের মধ্যখানের অংশ, সেই অংশটাকে আমরা ট্রপিক্যাল রিজিয়ন বলি, যেখানে সারা বছর সূর্যালোক সমানভাবে পেয়ে থাকে। এই ট্রপিক্যাল ক্লাইমেটে কি হচ্ছে, ব্যাকটেরিয়া, ভাইরাস এবং ছত্রাক দ্বারা উদ্ভিদরা খুব বেশি আক্রান্ত হচ্ছে। ক্রপ লসেস ক্যান often be significant up to 20-30% or sometimes even total। মানে টোটাল ক্রপ যে আমাদের কাল্টিভেট হয় তার 20-30% এমনকি কোনো সময় টোটাল প্ল্যান্ট মানে আমাদের ক্রপটাই নষ্ট হয়ে যাচ্ছে। কার দ্বারা? এই সমস্ত মাইক্রোবসের দ্বারা। In this situation, breeding and development of cultivators resistant to disease enhance food production। তার এই যে ব্যাকটেরিয়া, ফাঙ্গাস ও ভাইরাস বা তোমার নিমাটোড, এই সমস্ত যে বায়োটিক ফ্যাক্টরগুলো রয়েছে যেগুলো আমাদের ক্রপ প্রোডাকশনকে 20-30% হার্ম করছে, সেখান থেকে মুক্তি পেতে গেলে আমাদের কী করতে হবে এবং বেশি খাদ্য উৎপাদন করতে গেলে আমাকে ডিজিজ রেজিস্ট্যান্ট ভ্যারাইটি ডেভেলপ করতে হবে। দিস অলসো helps reduce the dependence on use of fungicide and bactericide। যদি আমরা ডিজিজ রেজিস্ট্যান্স ভ্যারাইটি তৈরি করি তবে সেগুলো কি করবে, সেগুলো আমাদের ফাঙ্গিসাইড এবং ব্যাকটেরিসাইড থেকে মুক্তি দেবে। ফাঙ্গিসাইড মানে যেগুলো হচ্ছে ফাঙ্গাসকে কিল করে কেমিক্যালগুলো, ব্যাকটেরিসাইড মানে যে সমস্ত এগুলো মানে কেমিক্যালগুলো বা ফার্টিলাইজারগুলো আমাদের ব্যাকটেরিয়াকে ইনহিবিট করে। Resistance of the host plant is the ability to prevent the pathogen from causing disease and is determined by the genetic constitution of the host plant। তার কি বলছে, এই যে আমাদের ডিজিজ রেজিস্ট্যান্ট প্ল্যান্ট ভ্যারাইটিস রয়েছে এরা কি করছে, এরা হচ্ছে আমাদের মানে রেজিস্ট্যান্স অর্থাৎ সে রোগের আক্রমণ থেকে আমাদের প্ল্যান্টগুলোকে মানে প্রোটেক্ট করছে এবং এর পিছনের প্রধান কারণ হচ্ছে তাদের জেনেটিক কনস্টিটিউশন অর্থাৎ জিনগত মেকআপ যেটা বলছি আমরা। বিফোর ব্রিডিং undertaken, it is important to know about the causative organism and mode of transmission। মানে আমরা এই ব্রিড নতুন প্ল্যান্ট চাষ করার পূর্বে আমাদের এইটুকু অভিজ্ঞতা রাখতে হবে যে এই প্ল্যান্টটা কোন কোন ইনসেক্ট দ্বারা বা কোন কোন পেস্ট দ্বারা আক্রান্ত হচ্ছে এবং সেই পেস্টগুলো কীভাবে ট্রান্সমিশন হচ্ছে, অর্থাৎ এক দেহ থেকে অন্য দেহতে কীভাবে ট্রান্সমিশন হচ্ছে। Some of these diseases caused by fungi are rust, brown rust of wheat, red rot of sugarcane, lead blight of potato। তার কিছু ডিজিজের নাম হচ্ছে, যেমন হচ্ছে রাস্ট মানে হচ্ছে মরিচার পড়া, অর্থাৎ পাতার মধ্যে মরিচার মতো বাদাম ধরনের দাগ পড়ে যাবে। ব্রাউন রাস্ট অফ হুইট, রেড রট of sugarcane and lead blight of potato। By bacteria, black rots, ব্যাকটেরিয়ার মাধ্যমে ব্ল্যাক রট পুষ্টিকর হচ্ছে। ভাইরাসের মাধ্যমে টোবাকো মোজাইক হচ্ছে, টার্নিপ মোজাইক হচ্ছে। মোজাইক মানে হচ্ছে জিগজ্যাগ ফ্যাশন তৈরি হয়ে যাওয়া, ক্লোরোফিল কোথাও নষ্ট হচ্ছে কোথাও থাকছে এরকমভাবে। তো কিছু ক্রপ ভ্যারাইটি এবং তাদের পেস্টগুলো হচ্ছে যেমন ব্রাসিকা, রেপসিল মাস্টার্ড, পুষা গৌরব। এই ভ্যারাইটিটা কার এগেনস্টে ব্যবহার করবো আমরা, ইনসেক্ট পেস্ট, অ্যাফিডস। ফ্ল্যাট বিন, পুষা সেম 3, এগুলো জ্যাসিড, অ্যাফিড, ফ্রুট ব্রয়ার এর এগেনস্টে ব্যবহার করব। ওকরা, ভিন্ডি, পুষা সন, পুষা A4 এগুলো কার এগেনস্টে ব্যবহার করব, এই শুট অ্যান্ড ফ্রুট ব্রয়ার। মানে এই সমস্ত ভ্যারাইটিগুলো হচ্ছে
পেস্ট রেজিস্ট্যান্স ভ্যারাইটি, যারা এই সমস্ত পেস্টগুলোকে তোমার রেজিস্ট্যান্স করে তোলে। তারপর আরো যেমন হুইট, হিমগিরি হুইটটা একটা উন্নত ভ্যারাইটির হুইট, ডিজিজ রেজিস্ট্যান্ট ভ্যারাইটি, লিফ অ্যান্ড স্ট্রাইপ রাস্ট এবং হিল ব্লান্ট ডিজিজের অ্যাগেনস্টে কাজ করে। ব্রাসিকা যেমন পুষা স্বর্ণী, যেটা করোনারাই বলি, এটা হোয়াইট রাস্টের অ্যাগেনস্টে কাজ করছে। কলিফ্লাওয়ার পুষা শুভ্রা, পুষা স্নোবল কেবল ব্ল্যাক রট অফ কার্ড ব্লাইট রট এর বিরুদ্ধে কাজ করছে। কাউপি পুষা কোমাল ব্যাকটেরিয়াল ব্লাইটের অ্যাগেনস্টে কাজ করছে। চিলি পুষা সাদাবাহার চিলি মোজেক ভাইরাস, টোবাক মোজেক ভাইরাস, লিফ কার্ড ইত্যাদি ডিজিজের অ্যাগেনস্টে সে অ্যাক্টিভেট হয়। মেথডস অফ ব্রিডিং ফর ডিজিজ রেজিস্ট্যান্ট, কিভাবে আমরা ডিজিজ রেজিস্ট্যান্ট প্ল্যান্ট তৈরি করব। প্রথম, ব্রিডিং ইজ ক্যারিড আউট বাই দ্য কনভেনশনাল ট্রেড ব্রিডিং টেকনিক। কনভেনশনাল বলতে কি ধরনের, এটা একটা ভাইরাস রেজিস্ট্যান্স প্ল্যান্টস, কিন্তু এটা ভাইরাস রেজিস্ট্যান্স, কিন্তু এর ইয়েল্ডিং ক্যাপাসিটি খুব কম। কিন্তু এই প্ল্যান্টটা হচ্ছে ভাইরাস সাসেপ্টর, অর্থাৎ ভাইরাস দ্বারা আক্রান্ত হচ্ছে, কিন্তু ইয়েল্ডিং ক্যাপাসিটি অনেক বেশি। এবার যদি এই দুটো প্ল্যান্টকে যদি আমরা ব্রিড করা, অর্থাৎ এর মধ্যে যদি ক্রস করিয়ে দিই, তাহলে কি দেখতে পাবো যে এর মধ্যে যে ভাইরাস রেজিস্ট্যান্ট জিনটা রয়েছে সেটা এই প্ল্যান্টের মধ্যে চলে আসবে এবং এই প্ল্যান্টের উন্নত গুণটা থাকবে। তাহলে কি হচ্ছে, এই যে প্ল্যান্টটা তৈরি হলো এটা ভাইরাস রেজিস্ট্যান্স ক্রপ হলো প্লাস হাই ইয়েল্ডিং হলো। তাহলে এইভাবে তোমার কনভেনশনাল মেথডের মাধ্যমে তৈরি করা যেতে পারে। অর বাই মিউটেশন ব্রিডিং, অথবা মিউটেশন ব্রিডিং, যেমন এখানে ধরে নাও আমি কোনো একটা মিউটাজেনকে ব্যবহার করলাম, ঠিক আছে, সিডগুলোকে আমি মিউটেটেড করব, অর্থাৎ জিনগত পরিবর্তন করব। এখানে মিউটেশন হলো জেনোমিক ইনস্টেবিলিটি। মিউটেশন হওয়ার ফলে কি হলো, এমন যে সিডলিংগুলো পাওয়া গেল, প্রথম জেনারেশনে যে সিডলিংগুলো পাওয়া গেল সেগুলোর মধ্যে যখন আমরা ক্রস করাবো, M2 সিডলিংগুলো পাওয়া গেল অন্য ধরনের, দেখো মিউটেশনের পরিবর্তন হয়ে গেছে, এবং এখান থেকে আবার তখন নতুন M3 সিডলিংগুলো আসছে, অর্থাৎ এরা হচ্ছে ডিজিজ রেজিস্ট্যান্ট হয়ে গেল। এদের ক্ষেত্রে আবার জেনোমিক ইনস্টেবিলিটি, এরা কিন্তু পার্মানেন্টলি এই প্ল্যান্টগুলো তৈরি হতে শুরু করতো ব্রাউন কালারে, কিন্তু এখান থেকে গ্রিন কালার প্ল্যান্টটা তৈরি হলো, যেখান থেকে আবার আমি ব্রাউন কালার প্ল্যান্ট পেলাম, যেটা মিউটেশন এফেক্ট দেখাচ্ছে, কিন্তু আবার থার্ড জেনারেশন এসে দেখা যাচ্ছে নর্মাল আগের প্ল্যান্টটা আবার পাওয়া যাচ্ছে, ব্রাউন প্ল্যান্টও পাওয়া যাচ্ছে। ক্লিয়ার? তো এখানে এটা জেনোমিক ইনস্টেবিলিটি, অর্থাৎ এর ক্ষেত্রে কি হচ্ছে, জেনেটিক্সটা স্টেবল না, অস্থায়ী, কিন্তু এর ক্ষেত্রে যে চেঞ্জটা চলে আসছে চেঞ্জটা স্থায়ী, পরের জেনারেশনে স্থায়ী হয়ে গেল। The conventional method of breeding for disease resistant is that of hybridization and selection. Hybridization and selection মানে কি বলছে এখানে, যখন আমরা কনভেনশনাল মেথডে করবো, মানে প্ল্যান্টকে পুরো ডিজিজ রেজিস্ট্যান্ট প্ল্যান্ট তৈরি করবো, তো প্রথম কাজ হচ্ছে আমাদের সিলেক্ট করা যে কোন প্ল্যান্টটা ডিজিজ রেজিস্ট্যান্ট প্ল্যান্ট, তার সঙ্গে আমি নর্মাল প্ল্যান্টে ক্রস করাবো, সিলেকশন করবো প্রথমে। Its steps are essential identical to those of breeding for any other agronomic characters such as high yielding. এবার কনভেনশনাল মেথডে আমি কি করবো, এক ডিজিজ রেজিস্ট্যান্ট এটাকে আমরা কি করছি, মানে গুরুত্ব দিচ্ছি, আবার হাই ইল্ডিং রয়েছে এটা গুরুত্ব দিচ্ছি, বলে রোগ প্রতিরোধযুক্ত উদ্ভিদের সঙ্গে সঙ্গে আমরা অন্যান্য গুরুত্বপূর্ণ জিনিসগুলো, যেমন প্ল্যান্ট হাইট, প্ল্যান্টের ইল্ডিং ক্যাপাসিটি, প্ল্যান্ট যে সঙ্গে প্রোডাকশনটা হচ্ছে সেটা কতটা কোয়ালিটি, কত ডেভেলপমেন্ট রয়েছে, সেগুলো সবগুলো কিন্তু খেয়াল রাখতে হচ্ছে। দ্য ভ্যারিয়াস সিকোয়েন্সিয়াল স্টেপস আর স্ক্রিনিং অফ জার্ম প্লাজম ফর রেজিস্ট্যান্স রিসোর্স। জার্ম প্লাজম বলতে এখানে সিড হতে পারে, পোলেন হতে পারে, এগুলো হচ্ছে জার্ম প্লাজম, যেগুলো ভালো করে দেখতে হবে যেখানে কোনো ডিজিজ না থাকে। হাইব্রিডাইজেশন অফ সিলেক্টেড প্ল্যান্ট, পারেন এবার যে প্ল্যান্টগুলোকে আমি সিলেক্ট করব সেগুলোকে আমি হাইব্রিডাইজ করব। সিলেকশন অ্যান্ড ইভালুয়েশন অফ দ্য হাইব্রিড অ্যান্ড টেস্টিং অ্যান্ড রিলিজ অফ দ্য নিউ ভ্যারাইটি, তার মধ্যে ক্রস করার ফলে যে প্ল্যান্টটা তৈরি হলো সেটাকে আমি টেস্ট করব, এখানে যে প্ল্যান্টগুলো তৈরি হয়েছে সেগুলো টেস্ট করব, এবং কয়েক জেনারেশন পর্যন্ত কাল্টিভেট করার পর তার মধ্যে যদি জিনগত স্থায়িত্ব থাকে তবে সেটাকে আমি মার্কেটে প্লেস করব। Some crop varieties of breed by hybridization and selection
for disease resistance of fungi, bacteria and viral disease are released on. কারণ হুইটের মধ্যে যেটা হিমগিরি রয়েছে, হিমগিরিটাকে লিভ অ্যান্ড স্ট্রাইপ রাস্ট হিল ব্লান্ট এই ডিজিজের এগেনস্টে তোমার রেজিস্ট্যান্স। ব্রাসিকার ক্ষেত্রে হচ্ছে পুষা স্বর্ণিম, যেটা করণ রায় বলছি, হোয়াইট রাস্টের এগেনস্টে তোমার রেজিস্ট্যান্স। কলিফ্লাওয়ার হচ্ছে পুষা শুভ্রা, পুষা স্নোবল, কেওয়ান ব্ল্যাক রড অ্যান্ড কার্ড ব্লাইট ব্ল্যাক রডের এগেনস্টে রেজিস্ট্যান্স। কাউপি পুষা কোমাল, ব্যাকটেরিয়াল ব্লাইটের এগেনস্টে রেজিস্ট্যান্স। চিলি পুষা সদাবাহার, চিলি মোজাইক ভাইরাস, টোবাকো মোজাইক ভাইরাস অ্যান্ড লিভ কার্ডের বিরুদ্ধে কার্যকর। Conventional breeding is often constrained by the availability of limited number of disease-resistant genes that are present and identified in various crop varieties and oil relatives. বলছে কনভেনশন মানে প্রথাগত, যে নর্মাল আমরা একটা রোগ প্রতিযুক্ত গাছকে দেখলাম, একটা হয়তো উন্নত খাদ্যগুণ উন্নত তৈরি হচ্ছে, কিন্তু তার রোগ ক্ষমতা নেই, তাদের মধ্যে ক্রস করে নতুন একটা প্ল্যান্ট তৈরি যে খাদ্য উৎপাদন বাড়াবে এবং ডিজিজ রেজিস্ট্যান্সও হবে। সেটা বলছে এখানে inducing mutation in plants through diverse means and then screening the plant's material for resistance sometimes leads to desirable genes being identified. এবার ইনডিউসিং মিউটেশন মানে কি, যে কোনো একটা মিউটাজেন, কোনো একটা রাসায়নিক পদার্থের মাধ্যমে বা কোনো একটা যেগুলো আমাদের মিউটেশন করে, কেমিক্যাল হতে পারে, বায়োলজিক্যাল হতে পারে, ফিজিক্যাল হতে পারে, ওর মাধ্যমে প্ল্যান্টটাকে মিউটেটেড করলাম, প্ল্যান্টের সিডটাকে মিউটেশন পরিবর্তন করলাম, তার জেনেটিক পরিবর্তন করলাম এবং তাকে কয়েকজনের পর্যন্ত চার্জ করলে দেখা যাবে তার মধ্যে রেজিস্ট্যান্স সামটাইম কিছু রেজিস্ট্যান্ট ভ্যারাইটি তৈরি হচ্ছে। প্ল্যান্টস হ্যাভিং দিস ডিজায়ারেবল ক্যারেক্টার্স ক্যান বি দেন বি আইদার মাল্টিপ্লাইড ডাইরেক্টলি অর ক্যান বি ইউজড ইন ব্রিডিং। এবার যে রেজিস্ট্যান্ট ভ্যারাইটিটা আমরা পেলাম সেটা কী করবো, আরও মাল্টিপ্লাই করে আরও উন্নত ক্যারেক্টার পেতে পারি, বা তোমার সেটাকে আমরা ব্রিডিংয়ের কাজে ব্যবহার করতে পারি। আদার ব্রিডিং মেথড দ্যাট আর ইউজড অ্যান্ড সিলেকশন অ্যামং সোমাক্লোনাল ভ্যারিয়েন্টস অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং। তাহলে আমরা দুটো মেথড পেলাম, একটা হচ্ছে কনভেনশনাল মেথড, 2 নম্বর পেলাম আমরা মিউটেশন মেথড। এবার 3 নম্বর পাচ্ছি আমরা একটা হচ্ছে সোমাক্লোনাল ভ্যারিয়েন্ট। সোমা মানে হচ্ছে কি বডি সেল, অর্থাৎ কোনো একটা প্ল্যান্টের যে কোনো পার্ট, বডির যে কোনো পার্ট নিয়ে সেখান থেকে এক্সপ্ল্যান্ট তৈরি করা হলো। এটা পরবর্তী ভিডিওতে এক্সপ্লেন করব। এক্সপ্ল্যান্ট তৈরি করলো, সেই এক্সপ্ল্যান্টটাকে নিউট্রিশন মিডিয়ামে দিলে সেখান থেকে নতুন প্ল্যান্ট তৈরি হবে এবং সেই নতুন প্ল্যান্টটা তোমার তখন পরবর্তীতে অ্যাক্লিমাটাইজেশন করতে হবে। অ্যাক্লিমাটাইজেশন মানে হচ্ছে তাকে ল্যাবরেটরি থেকে ন্যাচারাল এনভায়রনমেন্টে সেট করা বা অ্যাডপ্ট করার নাম হচ্ছে অ্যাক্লিমাটাইজেশন। আর এটা হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। তাহলে সোমাক্লোনাল ভ্যারিয়েন্স রেফার্স টু জেনেটিক চেঞ্জেস দ্যাট অ্যারাইজেস ইন প্ল্যান্ট রিজেনারেটেড ফ্রম টিস্যু কালচার। তাহলে টিস্যু কালচারের মাধ্যমে আমরা প্ল্যান্টের মধ্যে যে ভ্যারিয়েশন আনতে পারছি সেটাকে আমরা বলছি সোমাক্লোনাল ভ্যারিয়েশন। দিস ভ্যারিয়েশন ক্যান বি বেনিফিশিয়াল লিডিং টু নিউ ট্রেটস লাইক স্ট্রেস টলারেন্স, আনডিজারেবল অ্যান্ড কজিং জেনেটিক ইনস্টেবিলিটি। এবং এরা কী করছে, তোমার বিভিন্ন ধরনের উন্নত বস্তু গুণ হতে পারে, যেমন স্ট্রেস টলারেন্ট হতে পারে, অথবা কী আনডিজারেবল উন্নত ক্যারেক্টার আসতে পারে, বা হয়তো এরা জেনেটিক ইনস্টেবিলিটি জিনগতভাবে অস্থায়ী হবে। অর্থাৎ হয়তো একজন 2-3 জেনারেশন ভালো চাষ পাওয়া গেল, ডিজায়ারেবল ক্যারেক্টার পাওয়া গেল, পরের জেনারেশন হয়তো আবার ওই ক্যারেক্টার চেঞ্জ হয়ে নতুন ক্যারেক্টার চলে আসলো, এরকমভাবে এই জন্য বলে জেনেটিক আনস্টেবিলিটি বলা হয় ওটাকে। প্ল্যান্টস রিজেনারেট ফ্রম টিস্যু কালচার আর কল্ড সোমাকন। তো টিস্যু কালচারের মাধ্যমে যে প্ল্যান্টটা রিজেনারেট করা হয়, নতুন তৈরি করা হয়, তাকে সোমাক্লোনাল বলা হয়। যেমন এই ডগা থেকে যদি একটা প্ল্যান্টকে কাল্টিভেট, ডগার কোনো কোষ থেকে কাল্টিভেট করা হয় টিপ পোর্শন থেকে, তাহলে সেটা ভাইরাস রেজিস্ট্যান্স প্ল্যান্ট তৈরি হয়, অর্থাৎ ভাইরাস ডিজিজ ফ্রি প্ল্যান্ট তৈরি হবে। আর জেনেটিক ইঞ্জিনিয়ারিং হচ্ছে কি, এটা জেনেটিক ইঞ্জিনিয়ারিং, প্ল্যান্ট জেনেটিক ইঞ্জিনিয়ারিং অলসো নোন এজ জেনেটিক আর মডিফিকেশন। অর্থাৎ এটা মেনলি হচ্ছে তোমার ট্রান্সজেনিক, যার মাধ্যমে ট্রান্সজেনিক মানে যার জিনগত পরিবর্তনের মাধ্যমে জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম জিএমও তৈরি করা, ট্রান্সজেনিক প্ল্যান্ট তৈরি করা যায়। পরবর্তীতে বলছি আমি। এবার মিউটেশন দেখো, মিউটেশন is the process by genetic variation are created through changes in the base sequence within the gene, resulting in the creation of new character or traits not found in the parental type. তাহলে
মনে রাখবে, দেখো এখানে দেখো এটা হচ্ছে প্যারেন্টাল টাইপ। এই প্যারেন্টাল টাইপ M0 যে সিড ছিল সেখান থেকে তোমার কি হল, নতুন গাছ চাষ করা, কাল্টিভেট করা হলো। এই প্যারেন্টাল টাইপের মধ্যে কিন্তু কোনো রকম জিনগত পরিবর্তন নেই। কিন্তু M2 জেনারেশনে যখন এখানে আমরা মিউটেশন এখানে মিউটেশন ইউজ অলরেডি করেছি আমরা M0 সিডে, M1 সিডে কিন্তু কোনো রকম মিউটেশন পরিবর্তন পাইনি। কিন্তু M2 জেনারেশনে দেখা যাচ্ছে এই দুটো প্ল্যান্টে তোমার পরিবর্তন এসছে। এবার এই দুটো প্ল্যান্টকে সিলেক্ট করার পর M3 জেনারেশনে যখন কাল্টিভেট করব, সবগুলো একই ধরনের প্ল্যান্ট তৈরি হচ্ছে, অর্থাৎ জেনেটিক স্টেবিলিটি আসছে। এবার এর যখন এর মধ্যে ক্রস করালে আবার M4 জেনারেশন যেগুলো আসছে সেগুলো সবই কিন্তু মিউটেশন ব্রিড হচ্ছে। অর্থাৎ আমরা মিউটেশন ব্যবহারের মাধ্যমে কি করেছি, আমরা মিউটেশন ব্যবহারের মাধ্যমে এর ডিএনএ চেঞ্জ করেছি, যার ফলে সে নতুন যে ক্যারেক্টার তৈরি হয়েছে সেই ক্যারেক্টারগুলো স্টেবল হয়েছে পরবর্তী জেনারেশনে। এবার এখানে আমরা মনে রাখতে পারি মিউটেশনটা কার দ্বারা হয়। মিউটেশন হয়, মিউটেশন কজিং এজেন্টগুলোকে আমরা মিউটাজেন বলি। মিউটাজেন হচ্ছে মিউটেশন কজিং এজেন্ট, মিউটেশন কজিং এজেন্ট যারা মিউটেশন, আর মিউটেশন শব্দের অর্থ হচ্ছে পরিবর্তন। এই মিউটেশনকে আমরা ভাগ করতে পারি দুই ভাগে, একটা হচ্ছে তোমার ফিজিক্যাল, একটা হচ্ছে কেমিক্যাল। একটা ফিজিক্যাল অর্থাৎ ভৌত মিউটেশন, একটা হচ্ছে কেমিক্যাল মিউটেশন। এবার ফিজিক্যাল মিউটেশনকে আবার আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, একটা আয়োনাইজিং, একটা নন আয়োনাইজিং, আর একটা নন আয়োনাইজিং। এবার আয়োনাইজিং এর মধ্যে রয়েছে কি কি, এর মধ্যে রয়েছে এক্স রে, গামা রে এবং বিটা রে এবং গামা রে। এক্স রে রয়েছে, গামা রে রয়েছে, বিটা রে রয়েছে। নন আয়োনাইজিং এর মধ্যে রয়েছে তোমার ইউভি রে হলো। এবার হচ্ছে কি কেমিক্যালের মধ্যে রয়েছে বেস অ্যানালগ। বেস অ্যানালগ মানে হচ্ছে তোমার যে নাইট্রোজেন বেসগুলো রয়েছে সে একই রকম নাইট্রোজেনের মধ্যে নতুন বেস তৈরি করবে। যেমন এক্সাম্পল অফ বেস অ্যানালগ মধ্যে 5-ব্রোমো ইউরাসিল। আবার হচ্ছে কি অ্যালকালাইটিং এজেন্ট, যারা অ্যালকাইল গ্রুপের যুক্ত করবে ডিএনএ এর সঙ্গে। এক্সাম্পল হচ্ছে কি ইথাইল মিথেন সালফোনেট, এর এক্সাম্পল হয়ে গেল ইথাইল মিথেন সালফোনেট, আর একটা হচ্ছে ডাইমিথাইল সালফেট, DMS। এগুলো হচ্ছে আমাদের মিউটাজেন, যাদের মাধ্যমে আমরা প্ল্যান্টের মধ্যে মিউটেশন করতে পারি, অর্থাৎ প্ল্যান্টের মধ্যে পরিবর্তন আনতে পারি। It is possible to induce mutation artificially through use of chemical or radiation like gamma radiation, and selecting and using the plants that have the desirable characters at a source breeding. This process is called mutation breeding. তাহলে আমরা এই মিউটাজেনগুলোকে ডাইরেক্ট সিডের মধ্যে অ্যাপ্লাই করতে পারি, সিড বা কোনো প্ল্যান্টের মধ্যে অ্যাপ্লাই করতে পারি, কোনো জার্মপ্লাজমের মধ্যে অ্যাপ্লাই করতে পারি। তার ফলে ফার্স্ট জেনারেশনে কোনো পরিবর্তন না আসলেও সেকেন্ড জেনারেশন নতুন ভ্যারাইটির প্ল্যান্ট তৈরি হয়েছে, এবং সেই ভ্যারাইটিকে চুজ করে পরবর্তী জেনারেশন কয়েক জেনারেশন পর্যন্ত কাল্টিভেট করলে যদি সে বৈশিষ্ট্য স্টেবল হয় তারপর সেটাকে আমরা সিলেক্ট করি। In mung bean, resistance to yellow mosaic virus and powdery mildew are induced by mutation. তাহলে এই মিউটেশন ব্রিডিংয়ের মাধ্যমে কতগুলো উৎপন্ন হয়, যেমন সোনেরা 64, যেমন এক্সাম্পল হচ্ছে সোনেরা 64। ওকে, এটা একটা হুইট লাল বর্ণের, এবং সর্বতী সোনেরা সাদা বর্ণের এবং এটা রেড কালার হুইট। আর সর্বতী সোনেরা এটা হচ্ছে হোয়াইট কালারের মিষ্টিযুক্ত এক ধরনের গম।
তারপর হচ্ছে কলোরাডো ভ্যারাইটি, কলোরাডো ভ্যারাইটির যে চীনাবাদাম রয়েছে, সেই চীনাবাদামটা খুব বেশি ফ্যাট হয়, ফ্যাট থাকে বেশি পরিমাণে। এছাড়া তোমার হচ্ছে উচ্চ ফলনশীল মুগ তৈরি করা হয়েছে, উচ্চ ফলনশীল মুগ, খরা প্রতিরোধকারী মেবেল মিউট্যান্ট টমেটো, অর্থাৎ ড্রট রেজিস্ট্যান্স মেবেল টমেটো। এবার ডোয়ার্ফ অ্যান্ড হাই ইয়েল্ডিং, উন্নত ফলনযুক্ত হাই ইয়েল্ডিং তোমার বার্লি, ডিয়ামান্ট বার্লি তৈরি করা হয়েছে এই মিউটেশন ব্রিডিং এর মাধ্যমে। তাহলে সোনারা 64 একদম রেড কালারের হুইট, এবং সোনেরা স্বর্ণা হচ্ছে তোমার সোনেরা সরবতী সোনেরা হচ্ছে সাদা কালারের একটা সুমিষ্টিযুক্ত গম তৈরি করা হয়েছে। কলোরাডো নামক চীনাবাদাম যখন ফ্যাটে স্নেহ পদার্থের পরিমাণ বেশি থাকছে। তারপর হচ্ছে ড্রট মানে শুষ্কতা প্রতিরোধকারীর সঙ্গে মেবেল টমেটো তৈরি করা হয়েছে। বেটে ধারণের এবং উন্নত ফলনযুক্ত তোমার দিয়ামান্থ নামক এক ধরনের বার্লি তৈরি করা হয়েছে। এছাড়া রয়েছে কি তোমার জাপানে ওষা গোল্ড পিয়ার তৈরি করা হয়েছে। যেমন এক্সাম্পল রাইস, জগন্নাথ রাইস, হুইটের ক্ষেত্রে NP836, সুগার কেনের ক্ষেত্রে CO8152, CO8153 তৈরি করা হয়েছে। কটনের ক্ষেত্রে ইন্দোর 2, জুটের ক্ষেত্রে JRO514, JRO412 ইত্যাদি মিউটেশন তৈরি করা হয়েছে। এবার several wild relatives of different cultivates species of plants have been shown to have certain resistance character but a very low yield. অনেক উদ্ভিদ পাওয়া যাচ্ছে যে সমস্ত উদ্ভিদগুলোতে মানে এরা ডিজিজ রেজিস্ট্যান্স মানে এরা রোগ প্রতিরোধ ক্ষমতা যুক্ত জিন রয়েছে এর মধ্যে, কিন্তু তাদের ইয়েল্ডিং ক্যাপাসিটি খুব কম। যেমন এখানে এক্সাম্পল দেখে নাও যে এটা ওকরা প্ল্যান্ট, ওকরা মানে আমাদের ভিন্ডি যেটাকে বলি, লেডিস ফিঙ্গার। দেয়ার ইজ নিড টু ইন্ট্রোডিউস রেজিস্ট্যান্স। এবার যে রেজিস্ট্যান্স জিনটা পাওয়া যাচ্ছে হবে এতে কি রেজিস্ট্যান্স জিন রয়েছে, কিন্তু এর ইয়েল্ডিং ক্যাপাসিটিটা খুবই কম, খুব লো, কিন্তু রেজিস্ট্যান্স জিন রয়েছে, কিন্তু এর ইয়েল্ডিং ক্যাপাসিটিটা অনেক হাই, কিন্তু এর মধ্যে ডিজিজ রেজিস্ট্যান্স জিন নেই। তাহলে এই দুটো প্ল্যান্টকে যদি আমরা ক্রস করাই তাহলে নেক্সট যে প্ল্যান্টটা পাবো সেই প্ল্যান্টের মধ্যে আমরা কিংবা হাইব্রিড যে প্ল্যান্টটা পেলাম সেখানে দেখা গেল ডিজিজ রেজিস্ট্যান্স গুণ থাকছে প্লাস হাই ইয়েল্ডিং গুণও থাকছে। তাহলে কি করা হবে, এর প্রকৃতিতে উৎপন্ন বিভিন্ন ডিজিজ রেজিস্ট্যান্সের ভ্যারাইটিগুলো পাওয়া যায়, সেগুলোর সঙ্গে নর্মাল ভ্যারাইটি সেগুলো ক্রস করালে তাদের গুণগুলো এর মধ্যে চলে আসবে। যেটা আমরা করেছি কোথায়, অ্যাবেলমস্কাস এসকুলেন্টাস রেজিস্ট্যান্স টু ইয়েলো মোজাইক ভাইরাস ইন ভিন্ডি, অ্যাবেলমস্কাস এসকুলেন্টাস, এটা হচ্ছে ভিন্ডি সাইন্টিফিক নেম। এর মধ্যে কি ইয়েলো মোজাইক ভাইরাসের এগেনস্টে আমরা তৈরি করেছি রেজিস্ট্যান্স ক্যাপাসিটি। তার মধ্যে ওয়াইল্ড স্পিস অ্যান্ড রেজাল্টেড নিউ ভ্যারাইটি এসকুলেন্টাস অ্যান্ড প্রভানি ক্রান্তি, যেটাকে প্রভানি ক্রান্তি নামে জানা যায়। All the above example involve source of resistance genes that are same crop species. মানে ভিন্ডির দুটো প্রজাতি, ওকরার দুটো প্রজাতি, তাদের মধ্যে একটা ডিজিজ রেজিস্ট্যান্স কিন্তু উৎপাদন ক্ষমতা কম, একটা ডিজিজ রেজিস্ট্যান্স নয় কিন্তু উৎপাদন ক্ষমতা অনেক বেশি। ক্রস করলে উৎপাদন ক্ষমতাযুক্ত এবং হাই ইয়েল্ডিং ক্যাপাসিটিযুক্ত প্ল্যান্ট তৈরি করা হচ্ছে। The virus resistant Abelmoscus esculentus variety প্রভানি ক্রান্তি was developed through a process called mutation breeding। এবং এটা কিসের মাধ্যমে তৈরি করা হচ্ছে, আবার এটাকে তৈরি করা হচ্ছে মিউটেশন ব্রিডিং এর মাধ্যমে তৈরি করা হচ্ছে। ওয়ার রেজিস্ট্যান্স টু ইয়েলো মোজাইক ভাইরাস, যেটা ইয়েলো মোজাইক ভাইরাসের রেজিস্ট্যান্স হচ্ছে ট্রান্সফার ফ্রম ওয়াইল্ড স্পিসিস। তাহলে এই যে ওয়াইল্ড স্পিসিস, এটা ওয়াইল্ড স্পিসিস, এটা থেকে এখানে ট্রান্সফার করে দেওয়া হলো।
অ্যাবেলমস্কাস ম্যানিহট, তাহলে এটা হচ্ছে কি অ্যাবেলমস্কাস, এটা ওয়াইল্ড ভ্যারাইটি অ্যাবেলমস্কাস ম্যানিহট। এবার ইন্টারস্পেসিফিক হাইব্রিডাইজেশন মানে হচ্ছে যখন একই প্রজাতি দুটো ওকরা প্ল্যান্টের মধ্যে যখন ক্রস হচ্ছে একই প্রজাতির মধ্যে, তখন সেটাকে বলে ইন্টারস্পেসিফিক হাইব্রিডাইজেশন। আর ব্যাক ক্রস মানে হচ্ছে কি ধরে নাও এই দুটো প্ল্যান্টের মধ্যে, এটা এ এটা বিবি, যে প্ল্যান্ট তৈরি হয়েছে ধরে এ বি তৈরি হয়েছে, এবার এই এ বির সঙ্গে তাহলে এ এবং বিবি এর ক্রসের মাধ্যমে ধরে না এ বি তৈরি হয়েছে। এবার এই এ বি এর সঙ্গে যখন প্যারেন্টাল জেনারেশন এ অথবা বিবি যে কোনো একটা ক্রস ঘটনা হবে, তখন সেটাকে আমরা ব্যাক ক্রস বলি। এবং সেই ক্রস ঘটনার উদ্দেশ্য হচ্ছে যে F2 জেনারেশনে কি ধরনের উন্নত ভ্যারাইটি তৈরি হচ্ছে। ক্লিয়ার? তাহলে এটা কিভাবে তৈরি করা হয়? এই সমস্ত যে রেজিস্ট্যান্ট ভ্যারাইটিগুলো, এক হচ্ছে ইন্টার স্পেসিফিক হাইব্রিডাইজেশন, অর্থাৎ যে একই প্রজাতির দুটো গাছের মধ্যে সংকরণ ঘটানো হয়। ব্যাক ক্রস ব্রিডিং, অর্থাৎ যে F1 যে প্ল্যান্টটা তৈরি হলো তার সঙ্গে প্যারেন্টাল জেনারেশনে ক্রস করতে হবে। সিলেকশন, এরপর যে প্ল্যান্টগুলো তৈরি হবে সেটা সিলেক্ট করতে হবে। এবার হচ্ছে প্ল্যান্ট ব্রিডিং ফর ডেভেলপিং রেজিস্ট্যান্ট টু ইনসেক্ট পেস্ট। এবার পতঙ্গদের আক্রমণ থেকে কিভাবে আমরা প্ল্যান্টকে তৈরি করব। দেখো, another major cause for large scale destruction of crop plant and large scale destruction of crop plants and crop produce is insect and pest infestation। অর্থাৎ একটা হচ্ছে কি যে ফাঙ্গাস, ব্যাকটেরিয়া এবং ভাইরাসের দ্বারা হলো, কিন্তু অন্যদিকে আবার লার্জ স্কেলে তোমার প্ল্যান্ট প্রোডাকশন ড্যামেজ হচ্ছে কার দ্বারা? সেগুলো হচ্ছে ইনসেক্টের দ্বারা। ইনসেক্ট, বিভিন্ন ধরনের ইনসেক্ট, আর বিশেষ করে আর্থ্রোপোডা পর্বের অন্তর্গত ইনসেক্টগুলোর দ্বারা। Insect resistance in host crop plants may be due to morphological, biochemical or physiological characteristics। এবার একটা প্ল্যান্টকে আমার ধরুন ইনসেক্ট রেজিস্ট্যান্স তৈরি করতে গেলে তার মরফোলজি চেঞ্জ করতে হবে। মরফোলজি কি? যেমন ধরে নাও, মরফোলজি বলছে এখানে যেমন লিগনিন অ্যান্ড সিলিকা। মেজ প্ল্যান্টের মধ্যে কি করা হচ্ছে? হাই কনসেন্ট্রেশন অফ লিগনিন এবং সিলিকা, তার কোষ প্রাচীরে যদি বেশি বেশি তৈরি করা যায়, তাহলে সেখানে কি বিভিন্ন ইনসেক্ট বোরার যেগুলো লিভ বোরার বা প্ল্যান্ট বোরার যেগুলো প্ল্যান্টের কাণ্ডে গর্ত করে ঢুকে থাকে, সেগুলো আর ঢুকতে পারবে না। সিস্টেমটা কি হয়ে যাবে? হার্ড হয়ে যাবে। হার্ড হওয়ার ফলে আর ইনসেক্ট করতে হবে না। বায়োকেমিক্যাল এক্সাম্পল দেখো, যেমন ডিম্বোয়া হচ্ছে 2,4-ডাইহাইড্রক্সি 7-মিথক্সি 1,4-বেনজক্সিঅ্যাজিন 3-1। এটা ন্যাচারালি অকার্ড কম্পাউন্ড called এটা benzoxazinoid found in like maize, wheat and rye. Dimboa is known for its role as natural defense against insect pest pathogen। তাহলে কেমিক্যাল কি? প্ল্যান্টের মধ্যে এই ডিম্বোয়া জাতীয় কেমিক্যালের পরিমাণটা বাড়াতে হবে। ইনডোল পরিমাণ বাড়াতে হবে। মেজ প্ল্যান্টস ক্যান রিলিজ ইনডোল volatile aromatic compound which can reduce insect feeding and survival। তাহলে প্ল্যান্টের মধ্যে কেমিক্যাল ইনডোলের পরিমাণটা বাড়ালে সেখানে ইনসেক্টরা আক্রমণ করবে না। মিথাইল স্যালিসাইলেট, এটা হচ্ছে কি করছে? মিথাইল স্যালিসাইলেটের পরিমাণ যদি বাড়ায়, তাহলে স্টেম বোরার যারা রয়েছে তারা কি করে, লিফ হোপার যারা রয়েছে সে পাতাগুলো খাবে না, কারণ এগুলোর টেস্টটা হচ্ছে অন্যরকম, যার ফলে আর খাবে না ওরা। তাহলে এভাবে আমরা মরফোলজিক্যাল, ফিজিওলজিক্যাল বা বায়োকেমিক্যাল ডিফেন্স তৈরি করতে পারি। হেয়ারি লিভস, আর একটা এক্সাম্পল দেখো, হেয়ারি লিভস ইন সেভারাল প্ল্যান্টস আর অ্যাসোসিয়েটেড উইথ resistant to insect pest। Example, resistance to jacids in cotton and cereals, leaf beetle in white। তাহলে বলছি দেখো, এখানে যে সমস্ত প্ল্যান্টের গায়ে হেয়ার থাকে, লোম থাকে, বা যদি প্ল্যান্টের গায়ে লোম ডেভেলপমেন্ট করা যায়, হেয়ার ডেভেলপমেন্ট করা যায়, তাহলে সেখানে কি হবে? ইনসেক্টরা অ্যাটাক করবে না। যেমন দেখো, কটনের ক্ষেত্রে জ্যাসিডের অ্যাগেনস্ট রেজিস্ট্যান্স রয়েছে, হুইটের ক্ষেত্রে লিফ বেটিল অ্যাগেনস্ট রেজিস্ট্যান্স রয়েছে। ইন হুইট, solid stem leads to non-preference by stem supply and smooth-leaved and nectar-less cotton varieties do not attract boll। তাহলে কি বলছে? যে কটনের ক্ষেত্রে যে শক্ত কাণ্ড রয়েছে, সেই শক্ত কাণ্ডটা কি করছে? তোমার ইনসেক্টকে যেমন স্টেম সাপ্লাই বা
একে অ্যাট্রাক্ট করে না। আবার স্মুথলি এদের যে পাতা আবার স্মুথ হয়ে মসৃণ হচ্ছে এবং নেকটারলেস, কোনো রকম নেকটার থাকে না, কারণ নেকটার কী করে কোনো ইনসেক্টগুলোকে অ্যাট্রাক্ট করে নিজের দিকে, কিন্তু নেকটার যদি না থাকে তাহলে এরা কী করবে, বোলওয়ার্মকে অ্যাট্রাক্ট করে না। হাই অ্যাসপার্টিক অ্যাসিড, আবার একটা এক্সাম্পল দেখ, কেমিক্যাল এজেন্ট দেখো, অ্যাসপার্টিক অ্যাসিড লো নাইট্রোজেন অ্যান্ড সুগার কন্টেন্ট ইন মেড রেজিস্ট্যান্স টু মেড স্টেম বোরার। আবার ভুট্টার মধ্যে যদি বেশি পরিমাণে অ্যাসপার্টিক অ্যাসিড তৈরি হয় এবং লো নাইট্রোজেন লেভেল যদি লো থাকে এবং সুগার কন্টেন্ট যদি কম থাকে তাহলে সেটা স্টেম বোরারকে কী করে, অ্যাট্রাক্ট করে না। Breeding methods for insect pest resistance involve the same steps as these for any other agronomic traits as yield and quality and are as discussed earlier. মানে একটা ইনসেক্ট বা একটা পেস্ট যে পরিবেশে অনুকূলভাবে বসবাস করতে পারে, যে কেমিক্যালগুলো সে খায় বা যে জিনিসগুলোকে তারা খাদ্য হিসেবে গ্রহণ করে, সেই জিনিসগুলো যদি উদ্ভিদের মধ্যে কম তৈরি হয় তাহলে কী হবে, সেই ইনসেক্টটা সেই প্ল্যান্টের প্রতি অ্যাট্রাক্ট হবে না, তার ফলে সেই প্ল্যান্টটা রেজিস্ট্যান্স হয়ে যাবে। যেমন এক্সাম্পল হয়ে গেল কি, দেখো ব্রাসিকা, পুষা গৌরব, এই উন্নত ভ্যারাইটিটা অ্যাফিডসের অ্যাগেন্স্টে কাজ করছে। প্ল্যাটবিন, পুষা সেম2 জ্যাসিড অ্যাফিড অ্যান্ড ফ্রুট বোরার অ্যাগেন্স্টে কাজ করছে। ওকরা, পুষা স্বর্ণী শুট অ্যান্ড ফ্রুট বোরার অ্যাগেন্স্টে কাজ করে। এবার আমরা চলে আসবো কিসে, ডেভেলপমেন্ট অফ ট্রান্সজেনিক ক্রপ, কিভাবে আমরা একটা ট্রান্সজেনিক ক্রপ তৈরি করতে পারি। এখানে আমরা বিটি জিন দ্বারা একটা ট্রান্সজেনিক ক্রপ তৈরি করার পদ্ধতিটা দেখাবো। বিটি জিনটা হচ্ছে কি, ব্যাসিলাস থুরিনজিনেসিস ব্যাকটেরিয়া থেকে আসা একটা ইনসেক্ট রেজিস্ট্যান্ট জিন, ইনসেক্ট রেজিস্ট্যান্স জিন। তাহলে অ্যাগারোব্যাকটেরিয়াম টিউফিসিয়েন্স থেকে আমরা কি করলাম, প্রথমে আমরা বিটি জিনটা ব্যাসিলাস থুরিনজিনেসিস থেকে আলাদা করলাম, তারপর সেই জিনটাকে আমরা অ্যাগারোব্যাকটেরিয়াম টিউফিসিয়েন্সের মধ্যে যে প্লাজমিড রয়েছে সেই প্লাজমিডের মধ্যে রেস্ট্রিকশন সাইটটা রয়েছে সেখানে আমরা ইনসার্ট করলাম, যেটা আমরা বিটি জিনটাকে আমরা ইনসার্ট করে দিলাম। ইনসার্ট করার ফলে এটা রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি হলো। এবার এই রিকম্বিনেন্ট ডিএনএটাকে আমরা অ্যাগারোব্যাকটেরিয়াম টিউফিসিয়েন্সের ভিতরে প্রবেশ করে দিলাম। সেই অ্যাগারোব্যাকটেরিয়াম টিউফিসিয়েন্স যখন প্ল্যান্টকে নর্মাল তোমার টিউমার রোগ তৈরি করার জন্য আক্রমণ করবে, তখন সেই টিডিএনএ অর্থাৎ তোমার টিআই প্লাজমিড ডিএনএ যেটা রয়েছে সেটা টিউমার ইনডিউসিং প্লাজমিড টিউমার ইনডিউসিং প্লাজমিড ডিএনএ সেটা প্ল্যান্ট সেলের মধ্যে ঢুকে যাবে এবং প্ল্যান্টের মধ্যে দিয়ে সেটা নিজের ক্যারেক্টার দেখাবে। তো কীভাবে তোমার এই বিটি জিনটা কাজ করে সেটা লক্ষ্য করো। প্রথমে বিটি জিন ইন্ট্রোডাকশন, তো আমরা বিটি জিনটাকে প্রথমে ব্যাসিলাস থুরিনজিনেসিস থেকে কালেক্ট করলাম, করার পর সেই বিটি জিনটাকে অ্যাগারোব্যাকটেরিয়াম টিউফিসিয়েন্সের প্লাজমিড এর মধ্যে টিআই প্লাজমিডের মধ্যে ইন্ট্রোডিউস করে দিলাম হলো। তারপর হচ্ছে কি, সেই প্লাজমিডটাকে এবার ব্যাকটেরিয়া অ্যাগারোব্যাকটেরিয়াম টিউফিসিয়েন্সের মাধ্যমে নর্মালি প্ল্যান্টের মধ্যে ইনসার্ট করলাম। কি কারণ এই অ্যাগারোব্যাকটেরিয়াম টিউফিসিয়েন্স প্ল্যান্টের মধ্যে ক্রাউন গার্ল ডিজিজ ফর্মেশন করে। এই ক্রাউন গার্ল ডিজিজ ফর্মেশন করার সময় প্ল্যান্টকে অ্যাটাক করে, তখনই এই জিনটা ওর সঙ্গে সঙ্গে প্ল্যান্টের মধ্যে চলে যায়। ক্রাইপ্রোটিন প্রোডাকশন, যখনই এবার লিভ বোরার তারপরে ক্রাইপ্রোটিন, হ্যাঁ, দ্য প্ল্যান্ট সেল নাও প্রডিউস ক্রাইপ্রোটিন। এবার প্ল্যান্ট সেলের মধ্যে লিফের যে কোষের মধ্যে যখন এই বিটি জিনটা থাকে তখন তারা ক্রাইপ্রোটিন তৈরি করে, হুইচ রিমেন প্রোটক্সিন মানে ইনঅ্যাক্টিভেট অবস্থায় থাকে, মানে অ্যাক্টিভেটের আগের অবস্থা প্ল্যান্ট টিস্যু। এবার ইনসেক্ট ইনজেকশন, এবার যখন এই লিভ বোলওয়ার্ম যখন ইনসেক্টটাকে লিভটাকে খায় তখন লিভটার মধ্যে কি বিটি টক্সিন যেটা ক্রাইপ্রোটিন আকারে ছিল সেটা কি হয়, তোমার ইনসেক্টের পেটের মধ্যে চলে যায়, এই পেটের মধ্যে চলে গেল। ওকে, যাওয়ার পরে কি করছে, অ্যাক্টিভেশন অফ ইন দ্য গাট। এবার গাটের মধ্যে কি রয়েছে, অ্যালকালাইন এনভায়রনমেন্ট রয়েছে। এই অ্যালকালাইন এনভায়রনমেন্টে এবার ক্রাইপ্রোটিনটা কি হচ্ছে, প্রোটক্সিন থেকে টক্সিনে কনভার্ট হচ্ছে, টক্সিনে কনভার্ট হবে। এবং কনভার্ট হওয়ার পরে এই গাটের মধ্যে ওরা কি করবে, এখন রিসেপ্টর গ্রাহক রয়েছে, সেই টক্সিনটা অর্থাৎ ক্রাইপ্রোটিনটা যে টক্সিন সেটা রিসেপ্টর গ্রাহকের সঙ্গে যুক্ত হবে এবং এখানে একটা ছিদ্র তৈরি করে দেবে।
যার ফলে সেখানে কি হবে, সুয়েলিং হবে, লাইসিস হবে এবং ইভেন্টুয়াল ডেথ অফ দ্য ইনসেক্ট, তার ফলে ইনসেক্টটা মারা হবে। তাহলে কি হলো, প্রথমে আমরা বিটিজিন এটা অ্যাগ্রোব্যাক্টেরিয়াম টিউবেসেন্সের মাধ্যমে প্ল্যান্টের মধ্যে ইন্ট্রোডিউস করলাম। প্ল্যান্টের মধ্যে সেই বিটিজিনটা ক্রাইপ্রোটিন তৈরি করবে, প্রোটক্সিন একটা। এবার যখন ইনসেক্ট সে লিভটাকে খাবে তখন ইনসেক্টের মধ্যে কি করবে, ঢুকে পড়বে। ইনসেক্ট পেটের অ্যালকালাইন কন্ডিশনে এসে প্রোটক্সিনটা টক্সিনে কনভার্ট হবে এবং তার স্মল ইন্টেস্টাইনের রিসেপ্টর গ্রাহকের মধ্যে সেটা অ্যাটাচ হবে এবং অ্যাটাচ হওয়ার ফলে সেখানে একটা পোর বা ছিদ্র তৈরি করে দিবে, যার ফলে সেখানে সুয়েলিং এবং লাইসিস অফ দ্য গার্ড সিস্টেম, যার ফলে তুমি ইনসেক্টটা মারা যাবে। ওকে, এইভাবে আমরা এই সমস্ত প্ল্যান্টকে জিএমও বলা হয়, জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম বলা হচ্ছে, বা তোমার বলতে পারো যে ট্রান্সজেনিক প্ল্যান্ট। ট্রান্সজেনিক প্ল্যান্ট ডিজায়ার জিনগুলোকে তোমার কোনো ব্যাকটেরিয়ার মাধ্যমে বা মাইক্রো ইনজেকশনের মাধ্যমে বা মাইক্রো প্রজেক্টাইল বম্বার্ডমেন্টের মাধ্যমে বা ইলেকট্রোফোরেসিসের মাধ্যমে প্ল্যান্ট বা অ্যানিমাল সেল ইন্ট্রোডিউস করা হয় এবং তার এক্সপ্রেশন লক্ষ্য করা হয়। আশা করি বুঝতে পেরেছ। তো এই ছিল আমাদের আজকের ডিজিজ রেজিস্ট্যান্ট প্ল্যান্ট ভ্যারাইটি তৈরি করার বিভিন্ন পদ্ধতি। ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। দেখার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ।